গত সপ্তাহে টোকিওর একটা ফ্যামিলি রেস্টুরেন্টে বসেছিলাম। হঠাৎ বিড়ালের মতো দেখতে একটা রোবট টেবিলের পাশে এসে দাঁড়ালো। ডিজিটাল চোখ পিটপিট করছে আর যান্ত্রিক কিন্তু বেশ মিষ্টি গলায় কথা বলছে। আচ্ছা, ওই যে আজকাল খাবার পরিবেশন করে যে রোবটগুলো, সেরকম কিছু? একদম তাই। তো পাশের টেবিলের এক দম্পতি আর তাদের দুই ছোট বাচ্চা তো খুশিতে আত্মহারা। কাওয়াই বলে চিৎকার করে বাচ্চাগুলো রোবটটার প্লাস্টিকের কান ছুঁয়ে দেখছিল আর নিজেদের পছন্দের খাবারগুলো ট্রে থেকে নামিয়ে নিচ্ছিল। হুম, বাচ্চাদের জন্য তো এটা দারুণ একটা জাদুর মতো ব্যাপার। হ্যাঁ, কিন্তু আসল চমকটা ছিল রোবটটা চলে যাওয়ার ঠিক পরের মুহূর্তে। পুরো টেবিল জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সেই পরিবারটি আবার আগের মতোই চুপচাপ খাবার খেতে শুরু করলো। মানে ওই অত্যাধুনিক রোবটটা নিয়ে তাদের মধ্যে আর কোনো আলাপ হলো না? না, একটুও না। রোবটটা যে তাদের সামনে এক অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী করে গেল, সেটা নিয়ে তাদের কোনো আলোচনা নেই, কোনো বিস্ময় নেই। মনে হলো রোবটটা তাদের কাছে জানলার বাইরে দিয়ে বয়ে যাওয়া এক পশলা সাধারণ বৃষ্টির মতনই তুচ্ছ। যা, জাপানের দৈনন্দিন দৃশ্যের একটা অংশ মাত্র, এর বাইরে আর কিছু নয়। ঠিক বলেছেন। সারা বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে হয় চরম উত্তেজিত, নয়তো নিজের চাকরি হারানোর ভয়ে তটস্থ, তখন জাপানের এ নিষ্পৃহ ভঙ্গি যে কাউকেই অবাক করবে। উন্নত দেশগুলোর মধ্যে জাপানেই সবচেয়ে কম মানুষ এআইকে কাঙ্ক্ষিত কিছু মনে করেন। অথচ মজার ব্যাপার হলো, জাপানিদের অর্ধেকে আবার এটাকে বড় কোনো হুমকি হিসাবেও দেখে না। এই যে এক অদ্ভুত বৈপরীত্য। মানে আমি এটা পছন্দ করি না, আবার ভয়ও পাই না। এটাই আধুনিক জাপানের আসল চেহারা। আমরা বাইরে থেকে জাপানকে প্রযুক্তির স্বর্গরাজ্য মনে করলেও এর ভেতরে এক গভীর ও ভারী স্থিরতা কাজ করে। একটা প্রবল নির্লিপ্ততা বলা যায়। হ্যাঁ, আমি একে বলি আর্থকুয়েক মাইন্ডসেট বা ভূমিকম্পের মানসিকতা। জাপানিরা বড় বড় পরিবর্তন বা প্রযুক্তিগত বিপ্লবকে ঠিক সেভাবেই গ্রহণ করে যেভাবে তারা টাইফুন বা ভূমিকম্পকে মেনে নেয়। অর্থাৎ যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে লড়াই করে লাভ নেই। ঠিক যেমন ধরুন টোকিওর সেই সরকারি অফিসের বৃদ্ধ ক্লার্ক তানাকাসানের কথা। সরকার যখন বাধ্যতামূলক ডিজিটাল আইডি সিস্টেম চালু করল, তিনি কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। রাস্তায় নেমে কোনো মিছিল বা ধর্মঘট হলো না। একদম না। তানাকাসান শুধু কম্পিউটারের মনিটরে একবার তাকালেন, একটা দীর্ঘ শ্বাস ফেললেন এবং তারপর শান্তভাবে তার সেই মান্ধাতা আমলের কাঠের সিলমোহর বা হ্যাঙ্কো দিয়ে কাগজের ফাইলে ছাপ মারতে শুরু করলেন। তিনি কিন্তু বিদ্রোহী নন, তিনি কেবল তার ভেতরে এক এনার্জি সেভিং মোড চালু করেছেন। ঠিক ওই পয়েন্টটাই। ঝড়ের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলে ভেঙে পড়ার ভয় থাকে, কিন্তু যদি চুপচাপ মাথা নিচু করে ঝড়টা চলে যাওয়ার অপেক্ষা করা যায়, তবেই টিকে থাকা সম্ভব। কিন্তু এই যে নীরব সহনশীলতা বা সবকিছু মেনে নেওয়ার সংস্কৃতি, তা কি আর জাপানের জন্য এক অদৃশ্য খাঁচায় পরিণত হচ্ছে? আর কেন এই শান্ত ও স্থির ভঙ্গি আজ জাপানের অর্থনীতির জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে, ওটাই আজ আমাদের আলোচনার মূল বিষয়। তানাকাসানের এই আচরণের পেছনের মনস্তত্ত্বটা আসলে বেশ গভীর। হ্যাঁ, তানাকাসানের এই নির্লিপ্ততা কোনো অলসতা নয়, এটা ঠিক ওই স্মার্টফোনের ব্যাটারির মতো কাজ করে। মানে ওই ব্যাটারি 10% নিচে নেমে গেলে যেমন হয়। একদম ঠিক ধরেছেন। ফোন যেমন আতঙ্কিত হয়ে হুট করে বন্ধ হয়ে যায় না, বরং স্বয়ংক্রিয়ভাবে একটা লো পাওয়ার মোড চালু করে দেয়, স্ক্রিনের আলো কমিয়ে দেয়, পেছনের সমস্ত ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করে দেয়। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে টিকে থাকা বা ফোনটিকে বাঁচিয়ে রাখা। ঠিক, মানুষের মনের ক্ষেত্র একই ঘটনা ঘটে। মনের সিস্টেমের জন্য এই ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো হলো আবেগ, প্রতিবাদ বা নতুন কোনো প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা। তো যখন চারপাশের পরিস্থিতি খুব দ্রুত বদলাতে থাকে, তখন কি মন স্বয়ংক্রিয়ভাবে এই সমস্ত প্রতিক্রিয়া বন্ধ করে দেয়? হ্যাঁ, যাতে দৈনন্দিন বেঁচে থাকার মূল কাজগুলোতে কোনো ব্যাঘাত না ঘটে। এই মনস্তত্ত্বটি বোঝাতে গার্ড হফস্টেডের কালচারাল ডাইমেনশন মডেলের আনসার্টেনটি অ্যাভয়েডেন্স ইন্ডেক্স বা অনিশ্চয়তা এড়ানোর সূচকটা দেখা যেতে পারে। আচ্ছা, এই সূচকে জাপানের অবস্থানটা কেমন? ১০০ পয়েন্টের মধ্যে জাপানের স্কোর হল ৯২, যা এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ। অন্যান্য দেশে উচ্চ অনিশ্চয়তার ফলে মানুষ প্রতিবাদ করে বা কড়া নিয়ম দাবি করে। কিন্তু জাপানিরা তো শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে আসছে। ঠিক তাই, তারা এই অনিশ্চয়তাকে প্রাকৃতিক দুর্যোগের মতো নিজেদের ভেতরে ধারণ করে নেয়। এর ফলে জন্ম নেয় এক ধরনের নিষ্ক্রিয়তা,
আর এই নিষ্ক্রিয়তার অর্থনৈতিক মূল্য কিন্তু বিশাল। এই ক্ষতির পরিমাণটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? জাপানের অর্থনীতি বাণিজ্য শিল্প মন্ত্রণালয় বা মেটির একটা ডেটা বলি, তাদের ২০২৫ সালের সতর্ক বার্তা অনুযায়ী শুধুমাত্র এই নিষ্ক্রিয়তার কারণে সরকারি ও বেসরকারি খাতের পুরনো বা লিগেসি সিস্টেমগুলো আপডেট না করায় জাপান প্রতিবছর প্রায় ১২ ট্রিলিয়ন ইয়েন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ১২ ট্রিলিয়ন ইয়েন? এটা তো অভাবনীয় একটা অঙ্ক। তার মানে শুধুমাত্র পরিবর্তনের সাথে মানিয়ে না নেওয়ার কারণে এত বড় মাশুল গুনতে হচ্ছে। একদম। তবে এই যে সবকিছু মুখ বুজে মেনে নেওয়ার প্রবণতা, এটি কিন্তু একদিনে তৈরি হয়নি। এর শেকড় ছড়িয়ে আছে জাপানের শতবর্ষ পুরনো দর্শন এবং প্রকৃতির সাথে তাদের সম্পর্কের গভীরে। মানে ইতিহাস আর সংস্কৃতির একটা বড় প্রভাব আছে এখানে। হ্যাঁ, জাপানের কামাকুরা যুগের বৌদ্ধ দর্শন এবং ধ্রুপদী সাহিত্যের একটা ধারণার কথা বলতে হয়। একে বলা হয় মুজোকান, যার অর্থ হল অনিত্যতা বা ক্ষণস্থায়িত্ব। আচ্ছা, টেল অব দি হাইকের মতো সাহিত্যে যেমন দেখা যায়। ঠিক। পশ্চিমা বিশ্ব যেখানে পাথরের স্মৃতিস্তম্ভ বানিয়ে চিরস্থায়ী হবার স্বপ্ন দেখে, সেখানে জাপানিরা বিশ্বাস করে সবকিছুই নদীর খরস্রোতা জলের মতো প্রবাহমান। আর মানুষের যাবতীয় প্রচেষ্টা হল স্থির পুকুরের বুকে ক্ষণস্থায়ী বুদবুদের মতো। একদম তাই। সবকিছু ভেঙে পড়বে, ক্ষয়ে যাবে, এটাকে মেনে নেওয়ার মধ্যেই তারা জীবনের অর্থ খুঁজে পায়। এই মুজোকান দর্শনের একটা চমৎকার কিন্তু মর্মান্তিক উদাহরণ হল নিগাতা প্রদেশের এক ধান চাষির গল্প। নিগাতা তো এমনিতেই তার চমৎকার ধান চাষের জন্য বিখ্যাত। হ্যাঁ, বংশ পরম্পরায় নির্দিষ্ট ঋতুর ওপর নির্ভর করে ওই কৃষকের পরিবার ধান চাষ করে আসছে। কিন্তু এখন তো দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহের কারণে দৃশ্যপট পাল্টে গেছে। মাটি ফেটে চৌচির আর ধান পাকার আগেই রোদে পুড়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এমন তীব্র বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তো যে কোনো মানুষের চরম ক্ষোভ প্রকাশ করার কথা, সরকারের পরিবেশ নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা। কিন্তু জানেন, সেই কৃষকের কোনো ক্ষোভ নেই। সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া ফসলের মাঠের দিকে তাকিয়ে তিনি শূন্য কণ্ঠে শুধু বলেছিলেন, সূর্য যা করার তাই করে। মানে, দ্য সান ডাজ হোয়াট ইট ডাজ। হ্যাঁ, এই একটা বাক্যের মধ্যেই আধুনিক মুজোকানের সবচেয়ে শক্তিশালী প্রকাশ লুকিয়ে আছে। তার কাছে গ্লোবাল ওয়ার্মিং কোনো রাজনৈতিক বা পরিবেশগত ব্যর্থতা নয়। এটি যেন প্রাকৃতিক একটা ঘটনা, যার ওপর মানুষের কোনো হাত নেই। ঠিক, কিন্তু এখানেই তো মূল খটকাটা লাগে। ঋতু পরিবর্তনকে মেনে নেওয়ার মধ্যে এক ধরনের কাব্যিক সৌন্দর্য থাকতে পারে, কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একই দর্শন প্রয়োগ করা কি এক ধরনের লার্নড হেল্পলেসনেস বা শেখানো অসহায়ত্ব নয়? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। কারণ ওজোন স্তর মেরামত করা বা কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে এই মানসিকতা তো আত্মঘাতী। একটা ডেটাতে দেখেছিলাম ৮১% জাপানি নাগরিক জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন হলেও মাত্র ৪০% মনে করে যে এখনই ব্যক্তিগত পর্যায়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যা কিনা ৩২টি দেশের মধ্যে সর্বনিম্ন। তবে এটাকে নিছক শেখানো অসহায়ত্ব বলা যাবে না। এটি হল শোগানাই, যার অর্থ কিছু করার নেই। শোগানাই বিষয়টা আসলে কিভাবে লার্নড হেল্পলেসনেস থেকে আলাদা? শোগানাই মূলত একটা অত্যন্ত কার্যকর মানসিক ফায়ারওয়াল। ধরুন, ভূমিকম্প বা সুনামির মতো হঠাৎ আসা দুর্যোগের পর শোককে দূরে সরিয়ে রেখে দ্রুত পুনর্নির্মাণে মন দেওয়ার জন্য এটি দারুণ কাজ করে। ও আচ্ছা, মানে তাৎক্ষণিক ট্রমা কাটিয়ে ওঠার জন্য এটা একটা মেকানিজম। একদম। কিন্তু জলবায়ু পরিবর্তন বা এআই প্রযুক্তির মতো ধীরে ধীরে ঘটা এবং অপরিবর্তনীয় রূপান্তরের ক্ষেত্রে শোগানাই একটি ভুল কৌশল। এই ভুল কৌশলটা কর্পোরেট দুনিয়ায় কিভাবে কাজ করছে তার একটা বড় উদাহরণ হলো টোকিওর মিনাতোকু এলাকার একটা বিশাল লেগাসি ইলেকট্রনিক্স কোম্পানি বোর্ডরুমের ঘটনা। সেখানে ঠিক কী হয়েছিল? সিলিকন ভ্যালি থেকে ফেরা এক তরুণ ডেভেলপার কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সামনে জেনারেটিভ এআই ব্যবহারের একটা যুগান্তকারী প্রস্তাব পেশ করেছিল। সে ভেবেছিল বোর্ডরুমে তুমুল তর্ক-বিতর্ক হবে। নতুন প্রযুক্তি নিয়ে তো আলোচনা হয় স্বাভাবিক। কিন্তু পুরো বোর্ডরুম জুড়ে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। কর্মকর্তারা শুধু চুপচাপ তাদের গ্রিন টিতে চুমুক দিতে থাকেন। কেউ কোনো প্রশ্নই করলেন না। না, তারা অপেক্ষা করতে থাকেন কখন ঘরের মধ্যে একটি ঐক্যমত্যর নিজে থেকেই তৈরি হবে, যাতে কাউকেই ব্যক্তিগতভাবে কোনো ঝুঁকি নিতে না হয়। এটা তো রীতিমতো হতাশাজনক একটা পরিস্থিতি।
তরুণ ডেভেলপারটি বুঝতে পারে যে সে কোনো প্রতিযোগী কোম্পানির সাথে নয়, বরং শক্তি সঞ্চয় করার এক অদৃশ্য ভূতের সাথে লড়ছে। শেষ পর্যন্ত সে চাকরিটাই ছেড়ে দেয়। সত্যি, এই মানসিকতা উদ্ভাবনের পথ পুরোপুরি রুদ্ধ করে দেয়। এই ঘটনাটিকে আসলে একটা কর্পোরেট চিকেন গেমের সাথে তুলনা করা যায়। ধরুন, একটা গাড়ি তীব্র বেগে খাদের ধারের বাঁকের দিকে ছুটে যাচ্ছে, কিন্তু গাড়ির ভেতরে থাকা কেউই স্টিয়ারিং হুইল ধরতে চাইছে না। সবাই অত্যন্ত ভদ্রভাবে অপেক্ষা করছে যে গাড়িটি হয়তো জাদুর মতো নিজেই মোড় নেবে অথবা থেমে যাবে। একদম তাই। আর এই নিষ্ক্রিয়তাই যে নিশ্চিত পতনের কারণ, তা এই ঘটনা থেকে খুব স্পষ্ট হয়ে ওঠে। এই কর্পোরেট নিষ্ক্রিয়তার বৈশ্বিক ফলাফলটা কিন্তু পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। আইএমডি ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিংয়ের ডেটা যদি দেখি, জাপান সামগ্রিকভাবে ৩০তম স্থানে আছে। ৩০তম স্থান তো খুব একটা খারাপ নয়, তাই না? সামগ্রিকভাবে হয়তো নয়, কিন্তু কর্মী বাহিনীর ডিজিটাল ও প্রযুক্তিগত দক্ষতার মাপকাঠিতে তারা ৬৭টি দেশের মধ্যে একেবারে শেষ স্থানে, মানে ৬৭তম স্থানে রয়েছে। যে দেশ একসময়ে কনজিউমার ইলেকট্রনিক্সের জন্ম দিয়েছিল, তাদের জন্য এটি তো এক চরম অবনতি। ঠিক এখানেই প্রতিবেশী দেশ চীনের সফল মডেলের দিকে তাকালে সম্পূর্ণ বিপরীত একটা চিত্র দেখা যায়। চীনের ডিজিটাল রূপান্তর মডেলটি অত্যন্ত ইতিবাচক এবং প্রোঅ্যাক্টিভ। চীনের রূপান্তরটা তো সত্যিই চোখে পড়ার মতো। হ্যাঁ, চীনের সরকার অত্যন্ত দক্ষতার সাথে প্রযুক্তিগত উন্নয়নকে চালিকা শক্তি হিসেবে গ্রহণ করেছে। জানেন, চীনের ৭০%-এরও বেশি মানুষ এআই প্রযুক্তিকে অত্যন্ত কাঙ্ক্ষিত মনে করে। মানে তারা এটাকে কোনো দুর্যোগ হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে দেখছে। একদম। সরকার এবং কর্পোরেট খাত কোনো ধরনের দ্বিধা ছাড়াই স্মার্ট সিটি গ্রিড, মোবাইল পেমেন্ট ইকোসিস্টেম এবং লজিস্টিক নেটওয়ার্কে এআইয়ের সফল এবং আক্রমণাত্মক প্রয়োগ নিশ্চিত করেছে। এটা প্রমাণ করে যে প্রযুক্তিগত বিপ্লবকে অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্তিশালী ইঞ্জিন হিসাবে দেখলে একটি দেশ কত দ্রুত এগিয়ে যেতে পারে। চীনের এই মডেলটা সত্যি একটা দারুণ উদাহরণ, কিন্তু জাপানের এই নিষ্প্রিয় এবং স্থবির কাঠামোর কারণে ২০৩০ পরবর্তী প্রজন্ম তীব্র দমবন্ধ করা পরিস্থিতির শিকার হচ্ছে। প্রজন্মের মধ্যকার এই বিভাজনটা তো এখন বেশ স্পষ্ট হয়ে উঠছে। হ্যাঁ, এর ফলে তরুণ ও উচ্চশিক্ষিত পেশাজীবীদের মধ্যে নতুন করে দেকাশেগী বা প্রবাসী কর্মী হওয়ার প্রবণতা বাড়ছে। তারা অধিকতর বেতন এবং উদ্ভাবনকে মূল্য দেয় এমন গতিশীল পরিবেশে কাজ করার জন্য দেশ ছাড়ছেন। আর যারা দেশে থেকে যাচ্ছেন, তারা হয়তো পুরনো কর্পোরেট কাঠামোর বাইরে নিজেদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছেন। ঠিক তাই, পুরনো প্রজন্মের কাছে দুর্যোগপূর্ণ পরিবেশে টিকে থাকার জন্য শোগানাই বা সব মেনে নেওয়ার দর্শন একসময় চরম প্রজ্ঞার পরিচায়ক ছিল। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে, যারা একটি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির দিকে তাকিয়ে আছে, তাদের কাছে এটি শুধুই পরিবর্তনকে এড়ানোর একটি অজুহাত। একদম। টিকে থাকার এই কৌশলটাই এখন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এই আলোচনার শেষে একটা গভীর বিষয় আমাদের সামনে চলে আসে। সহনশীলতা বা টিকে থাকার সবচেয়ে বড় ট্র্যাজেডি হল হঠাৎ আসা ধ্বংসযজ্ঞের সাথে নিখুঁতভাবে মানিয়ে নিতে গিয়ে একটি সমাজ ধীরে ধীরে ঘটা অপরিবর্তনীয় রূপান্তরের সামনে নিজেকে সম্পূর্ণ অরক্ষিত করে তোলে। নীরব বা আপোষের এই সংস্কৃতি হয়তো আগামী দিনে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।